ইমানকে তো ভালোবাসিস না তুই। অন্তত এবার আমাকে জোর করে আহনাফের কাছে পাঠানো বন্ধ করবে ওরা। তুই সব জেনেও এমন করছিস? হ্যাঁ, কারণ আই হেট দেম। আমি চৌধুরী বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আহনাফ স্যারের জন্য একটুও মায়া লাগছে না তোর? ওনার মা ওনাকে ড্রাগস দিয়েছে, উনি কেমন উন্মাদ হয়ে যাচ্ছে তোর জন্য। ওর শাস্তি হয়েছে। আমাকে 5 বছর কষ্ট দিয়েছে ও। অরু, সব তো ওনার মায়ের দোষ। অরুণিকা চেঁচিয়ে বলল। রুহানি, চুপ কর। রুহানি গম্ভীর কণ্ঠে বলল। এসব তুই হিমালয়ের জন্য করছিস, তাই না? ভালোবেসে ফেলেছিস হিমালয়কে। অরুণিকা থমকে গেল। রুহানির হাত ধরে বলল। এই কথা কাউকে বলিস না প্লিজ। শুধু শুধু ওনার ইমেজ নষ্ট হবে। আমি হিমালয়কে ভালোবাসি না, কিন্তু ওনার প্রতি অদ্ভুত মায়া কাজ করে আমার। ওনার ব্যক্তিত্বের মায়ায় পড়ে যাচ্ছি আমি। অনেক চেষ্টা করেও নিজেকে আটকাতে পারছি না। আমি যেই ভালোবাসা, যেই সম্মান আহনাফের কাছে আশা করেছি, সব হিমালয় আমাকে দিয়েছেন। কিন্তু তুই চিন্তা করিস না, আমি সীমা লঙ্ঘন করব না। আমি ওনাকে ভালোবাসবো না। এটা শুধুই ভালো লাগা থাকবে, আর কিছু না। অরুণিকা এই বলে দ্রুত নিজের রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকতেই আহনাফের কণ্ঠ বারবার তার কানে বাজছে। ওরু আমার কাছে আয়। অরুণিকা কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। ফুপিয়ে কেঁদে উঠল সে। রুহানিও পিছু পিছু এসে অরুণিকার পাশে বসলো। অরুণিকার কাঁধে হাত রেখে বলল। শান্ত হ। অরুণিকা কাপা কণ্ঠে বলল। সব কেমন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আহনাফের হাত ছেড়ে দিলে ওর প্রতি অন্যায় হবে। সমাজের মানুষের কাছ থেকে আমি স্বার্থপর ট্যাগ পাবো। কিন্তু এসবের ভিড়ে আমি কোথায়? আমার কি কোনো স্বপ্ন নেই? আমার কি নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার কোনো অধিকার নেই? আমি তো সুস্থ জীবন চাই। আহনাফের সাথে থাকলে আমার লাইফ কমপ্লিকেটেড হয়ে যাবে। তুই তো ওনাকে ভালোবাসতি, তুই কয়েক মাস আগেও ওনার সাথে সংসার করতে চেয়েছিলি। লুকিয়ে লুকিয়ে ওনার গান শুনতি, কুয়াশ বা তো উনি, তাই না? আমি তো তোর ডায়েরির নোট করে জেনেছি সব। তাহলে হঠাৎ এমন অনুভূতিহীন হয়ে গেলি? অরুণিকা শক্ত করে রুহানির হাত ধরে বলল। ধোকার যন্ত্রণা কেমন ভয়ঙ্কর যে ঠকে যায় সেই জানে। ওর ওপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। তার ওপর ওর মা শিশির সুলতানা, ভয়ঙ্কর মহিলা। উনি নিজের ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়েছে, আবার এখন আহনাফকে ড্রাগ অ্যাডিক্টেড বানিয়ে ফেলেছে। তোর মনে হয় আমাকে ওই মহিলা আস্ত রাখবে? উনি আমাকে মেরে ফেলবে। আমাকে প্রতিদিন ওই শিরিন সুলতানাকে ফেস করতে হবে। একটা অসুস্থ সংসারে আমার কোনো ভবিষ্যৎ নেই। প্রতিদিন আমাকে হোম পলিটিক্স করতে হবে ওনার সাথে। ওই বাড়িতে আমি আমার ভবিষ্যৎ দেখছি না। রুহু, বিশ্বাস কর, ওনার দ্রুত চিন্তা ভাবনার সাথে প্রতিদিন যুদ্ধ করার মতো আমার শরীরে, আমার মস্তিষ্কে একটু শক্তি নেই। আমি ওনার সাথে এসব হোম পলিটিক্স করতে পারবো না। আমি অনেক সিম্পল, অনেক। আমাকে উনি আবার ভিলেন বানিয়ে দেবে। তখন সবাই আবার আমাকে ভুল বুঝবে। না না না, আমি ওখানে যাব না। কিন্তু তোর চাচু তো ডিভোর্স দেবে বললো। আগে দিক, তারপর। তোর মনে হয় দেবে? এই বয়সে এসে ডিভোর্স দেবে? আর যেখানে ওই মহিলা ব্ল্যাক ম্যাজিক করে নিজের ছেলেকেও বাদ রাখেনি, সে যদি আমার উপর করে, আমাকেও পাগল বানিয়ে দেয়, আমার দুনিয়া তো শেষ হয়ে যাবে। আর আহনাফ স্যার? আমার আহনাফের প্রতি সেই ভালোবাসা নেই, যেই ভালোবাসার টানে আমি সব ঝামেলা ফেস করতে পারবো। আমার মন আমাকে ওদিকে টানছে না। জাস্ট কাগজের একটা সম্পর্কে বেঁধে আছি আমরা। আমার আহনাফের এই ব্যক্তিত্ব, এই স্বভাব পছন্দ না। আগে তো বাচ্চা ছিলাম, ভালোবাসা কি বুঝতাম না। এখন সব বুঝি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি নিজেকে ভালোবাসি। আর একটা মেয়ে তো একটা পুরুষের ব্যক্তিত্বের প্রেমে পড়ে। আহনাফের কোনো পার্সোনালিটি নেই, আর ওর আউটলুক দিয়ে কি হবে? মানুষ তো স্বভাব, চরিত্র এসবের প্রেমে পড়ে। কি হবে আহনাফের স্মার্টনেস দিয়ে? আমি ওর চেহারা স্মার্টনেস ধুয়ে ধুয়ে পানি খাবো? ওর ব্যবহারই ভালো না। ও আমাকে যেখানে সেখানে অপমান করে, আর আমি ওর ওই চাঁদ মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাব। নট অ্যাট অল। এসব আমাকে শান্তি দেবে না। আমাকে শান্তি দেবে একটা মানুষের ব্যক্তিত্ব, তার আচার ব্যবহার, তার স্বভাব, তার চরিত্র। আর আহনাফ সব দিকেই ফেইল।
অরুণিকা কিছুক্ষণ থেমে পুনরায় বলল, আমি হিমালয়ের মতো একজনকে চাই, একজন শান্ত, ধীরস্থির, বিচক্ষণ মানুষ চাই, যার কাছে সম্মান আশা করা যাবে। আমি শুধু সেই সম্মানটাই চাই। উন্মাদ ভালোবাসা লাগবে না আমার, একটুখানি ভালোবাসলেই হবে, কিন্তু অজস্র সম্মান, অনেক বেশি যত্নশীল হতে হবে। আহনাফের ভালোবাসায় উন্মাদনা আছে ঠিকই, কিন্তু কোনো যত্ন নেই, কোনো সম্মান নেই। আমি ওভাবে পজিটিভ চাই না আমার জীবনে, দায়িত্বশীল মানুষ চাই। এটা আমার বেসিক রাইট। এমন লাইফ পার্টনার চাওয়া আমার অধিকার, এটা আমার হক। তাহলে আমি কেন ভুল হব, কেন স্বার্থপর হব? আসলে এই সমাজটাই স্বার্থপর। তারা মেয়েদের ওপর নিজেদের মতো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, কিন্তু আমি এই সমাজ মানি না। আমার কাছে আমি আগে, আগে আমি বাঁচি, তারপর অন্য কারো চিন্তা করব। রুহানি আফসোসের সুরে বলল, তোর কথা ঠিক, কিন্তু আহনাফ স্যার যদি ভালো হয়ে যায়? অরুণিকা চোখ মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমি ওকে ভালোবাসি না। পারিবারিক সম্পর্কগুলোতে শুরুতে ভালোবাসা থাকে না, বিয়ের পর ভালোবাসা হয়। কিন্তু আমি তো বিশ্বাসও হারিয়ে ফেলছি। ও এরপর ভালো হবে কি হবে না আল্লাহই ভালো জানেন, কিন্তু কি হবে সেটার উপর ভিত্তি করে আমি এখন কোনো স্টেটমেন্ট নিতে পারবো না। মানুষের মনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। একটা মানুষ বরণ খিটখিটে মেজাজের, তার উপর এখন সে অ্যাডিক্টেডও হয়ে গেছে। সামনে কিছু হলে আমার গায়ে হাত তুলবে না, এটা আমি বিশ্বাস করব কিভাবে? আমি না হয় এই সো কল্ড সমাজের কথা ভেবে মেনে নিলাম আহনাফকে। এরপর আমার কি বাচ্চা কাচ্চা হবে না? ওদের ভবিষ্যৎ কি? শোন, আমার বাবা আমার মাকে চোখে হারাতো, আমি এসব দেখে বড় হয়েছি। এটা অনেক বড় আশীর্বাদ। এসব না দেখলে আমি তো ভালোবাসার আসল সংজ্ঞাই জানতাম না। তোর কথায় ইনফ্লুয়েন্স হয়ে সুরসুর করে আবার আহনাফের কাছে চলে যেতাম। অরুণিকার কথায় আর কিছুই বলার সাহস পেল না রুহানি। কিভাবে পাবে? অরুণিকা তো ভুল বলছে না, কিন্তু অন্যদিকে আহনাফের কথা ভেবেও বেশ মায়া লাগছে তার। রুহানি উঠে চলে যেতে যেতে বলল, তোর লাইফ তোর সিদ্ধান্ত, কিন্তু বেশ কঠিন হৃদয়ের মানুষ হয়ে গেলে পরে শুনেছি আফসোস করতে হয়। কেন একটু নরম হয়নি সে আফসোস। ভেজা চুল মুছতে মুছতে জানালার কাছে এসে দাঁড়ালো অরুণিকা। হঠাৎ দরজা খোলার শব্দ পেতেই পিছু না ফিরে বলল, রুহ, এক কাপ চা খাওয়াতে পারবি? আমার ভীষণ মাথা ধরেছে। অরুণিকা খেয়াল করলো তার ঠিক পেছনে এসে কেউ দাঁড়িয়ে আছে। চোখ কুঁচকে পিছু ফিরতেই আহনাফকে দেখে চমকে উঠল সে। আহনাফ ক্ষীণ হেসে বলল, কেমন আছিস? অরুণিকা ঝাঁঝালো কণ্ঠে বলল। তুমি এখানে কি করছো? আহনাফ ব্যস্ত কণ্ঠে বলল, রিল্যাক্স, চলে যাব আমি। তোকে একটু দেখতে এসেছি। অরুণিকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল আহনাফকে। আহনাফ টাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ল আর খাটের কোণার সাথে তার পিঠের ঘষা লাগলো। আহনাফ চোখ মুখ কুঁচকে বসে রইল কিছুক্ষণ। এখনো বেশ ব্যথা সেই পিঠে। আহনাফ এখনো জানেই না অরুণিকা গতকাল রাতে তার পিঠে চ্যার ছুঁড়ে দিয়েছিল। অরুণিকা চেঁচিয়ে বলল, তুমি এখানে ঢুকেছো, তার মানে রুহানি, মামি, আহরাফ সবাই জানে। ওরাও আমাকে তোমার সাথে আটকে দিতে চাচ্ছে, তাই না? আহনাফ কাতর কণ্ঠে বলল, তুই ভুল বুঝছিস। রুহানি আমাকে ভেতরে আসতে দিতে চায়নি। আমি তো চলে যাব, তাই একটু দেখা করার অনুমতি দিয়েছে। আমাকে কি একটু বিদায় দিবি না? আহনাফ অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে বলল, কাল থেকে পিঠে অনেক ব্যথা, নড়াচড়াও করতে পারছি না, নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। যাকগে, এসব কথা বাদ দে। আমি তো বিদায় নিতে এসেছি। আজই রিহ্যাবে চলে যাব। শুনলাম ওখানে ফোনও ধরা যায় না, অনেক কঠোর নিয়ম। তোর সাথে যোগাযোগও করতে পারবো না। আমি নাকি কোনো ছবিও সাথে রাখতে পারবো না, একদম শূন্য হাতে যেতে হবে। তোকে মিস করবো অনেক। অরুণিকার মায়া হলো বেশ। সে আহনাফের কাছে এসে তার হাত ধরে বলল, তোমার জন্য সবাই অনেক চিন্তা করছে। প্লিজ, ফিরলে কিন্তু এসব ছেড়ে ফিরতে হবে। কোনোভাবেই আর ওদিকে নিজেকে জড়াতে পারবে না। আহনাফ অরুণিকার হাতে অদর ছুঁয়ে বলল, আমি প্রমিস করছি, আমি চেষ্টা করব, নিজেকে ফিরিয়ে আনবো। তুই আমার অপেক্ষায় থাকবি তো? অরুণিকা চুপ করে রইল। অরুণিকার নীরবতায় সায় দিল আহনাফ। মাথা নেড়ে বলল, সমস্যা নেই, আমি সারা জীবন আশায় থাকবো। তোকে ভীষণ ভালোবাসি অরু।
যাওয়ার আগে তোর কাছে মাফ চেয়ে নিচ্ছি। অতীতে যা করেছি আমাকে মাফ করে দে। আমাকে ভালোবাসতে হবে না, আমি আর জোর করব না তোকে। অন্তত ঘৃণা করিস না। আমার না কপালটাই খারাপ, আমি তোকে ভালো রাখতে পারিনি। খুব মন্দ কপাল আমার, ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলেছি। তুই যাকে ভালোবাসিস মানুষটা অনেক ভাগ্যবান। তোর মতো লক্ষ্মী একটা মেয়ে যার কপালে আছে সে আসলেই ভাগ্যবান। এখন অনেক ম্যাচিওর হয়ে গেছিস তুই, অনেক সুন্দর সুন্দর কথা বলিস, শুধু আমার সাথেই বলিস না। আমিও অবশ্য ভালো ব্যবহার আশা করি না, রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা আছে। তোর সাথে যা করেছি এই শাস্তি বোধ হয় অনেক কম। একটা ছোট্ট মেয়ের মন ভেঙেছি আমি, আমৃত্যু আমি এর প্রায়শ্চিত্ত করব। আল্লাহ যদি আমাকে এই দহন থেকে মুক্তি দেয় তখন আমার সব ঠিক হয়ে যাবে। তবে আমার বিশ্বাস কি জানিস, আমি একদিন ঠিকই মুক্তি পাবো। অনেক দীর্ঘ পথ হোক, একদিন না একদিন আবার এক শীতের রাতে তোর হাত ধরে কুয়াশা জড়ানো গ্রামে বসে নতুন স্বপ্ন দেখব। অরুণিকা হাত ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়ালো। আহনাব তার শূন্য হাতের দিকে তাকিয়ে শুকনো হেসে বলল, মিথ্যে হলেও আশা রাখা ভালো। যদি মিথ্যে আশা নিয়েও 1 বছর বেশি বাঁচি, ক্ষতি কি? আহনাব আবার অরুণিকার কাছে এসে বলল, একটু জড়িয়ে ধরতে দিবি? আমি প্রমিস করছি আর কখনো এমন আবদার করব না। শেষবার অন্তত জড়িয়ে ধর। অরুণিকা নিজেই এবার আহনাবকে জড়িয়ে ধরল। আহনাবও সম্মতি পেয়ে শক্ত করে তাকে আঁকড়ে ধরল। অরুণিকার চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে, আর আহনাব তার কাঁধে মুখ ঘষছে। আহনাবের শরীরের অস্থির কম্পন, দেহের অস্বাভাবিক উষ্ণতা বুঝিয়ে দিচ্ছে এই মানুষটা শারীরিক মানসিক দুদিক দিয়ে কতটা ক্লান্ত, কতটা অসহায়। বেশ কিছুক্ষণ পর আহনাফকে ছেড়ে দিল অরুণিকা। অরুণিকা সরে পড়তেই মনটা কেমন অস্থির হয়ে উঠল তার। হাত কাঁপছে, তার কাঁপা হাতটি অরুণিকার গাল স্পর্শ করল। অরুণিকা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। আহনাফের চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ ভেজা। আহনাফ এবার কাঁপা কণ্ঠে বলল, মাফ করে দিস আমাকে। এই বলে অরুণিকার হাতে চুমু খেল আহনাফ। গলায় লাল হয়ে যাওয়া দাগটিতে আঙুল ছুঁয়ে বলল, আসলে আমি একটা জানোয়ার, তোর মতো ফুলের পাশে আমাকে মানায় না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, আমি যাই। এই বলে আহনাফ চলে গেল। অরুণিকা ঠায় দাঁড়িয়ে রইল। অজানা কারণেই তার খুব কষ্ট হচ্ছে, আর সে জানে এই কষ্টের কোনো ভিত্তি নেই। কেটে গেল 1টি মাস। এই 1 মাসে আসা প্রতি মঙ্গলবার ভোর হওয়ার আগেই ছাদে কারো অস্তিত্ব পাওয়া যায়। মঙ্গলবার এলেই একটি বই হাতে একা দাঁড়িয়ে সূর্যোদয় দেখে একটি মেয়ে। হিমালয়ের বিশ্বাস ভাঙেনি অরুণিকা। প্রতি মঙ্গলবার একটি করে কবিতা পড়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে। তার মনের আড়ালে থাকা আক্ষেপদের ভিড় যেন আরও ভারী হয়ে ওঠে। বইটির প্রতি পাতায় একটি করে চিঠি পায় সে। সারা সপ্তাহ জুড়ে সেই চিঠিটি বারংবার পড়তে থাকে। প্রায়ই একাকী কাঁদে অরুণিকা। তার কান্নার শব্দ বাতাবরণে ছড়িয়ে এক গুমোট আবহ সৃষ্টি করে। তার কান্নার কারণ তার নিজের কাছেই অজানা। আজ আবার সেই 4টি চিঠি খুলে পড়তে লাগলো সে। প্রথম চিঠিটি লেখা, প্রিয় দিদি, আজ অগ্রহায়ণের 2য় সপ্তাহ। আমাদের পরিচয়ের কত পক্ষ কেটে গেল, অথচ আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে কিছুই জানি না আমি। আমার না খুব বাগানের শখ। আমার ইচ্ছে অনেকটা জায়গা জুড়ে শুধু ফুল চাষ করব। আপনার প্রিয় কোনো ফুল থাকলে বলুন, আমি সেই ফুলের চারাও লাগাবো, আর আপনি আমার বাগানে ফুল হয়ে ফুটবেন। এরপর রোজ আপনার সাথে কথা বলতে পারবো, আমার নীরব ভাষা আপনি ফুল হয়ে শুনতে পারবেন। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট গল্প বলি। গল্পের নাম রাখলাম কৃষ্ণচূড়া ও একটি চিঠি। এক গ্রামে বাদল নামের এক চাষা ছিল। তার খুব শখ ছিল বাগান করার, তাই বাড়ির উঠোনে বেশ কয়েকটা ফুলের চারা লাগিয়েছিল সে। প্রায়ই ভোরে সে বাগানের আগাছা পরিষ্কার করত। একদিন বাড়ির বাইরে এসে দেখলো এক ভেজা স্নিগ্ধা তিলোত্তমা তার বাগানের ফুল চুরি করে পালিয়ে যাচ্ছে। বাদল হাতে নাতে ধরল সেই কন্যার হাত, আর সাক্ষাৎ দর্শনেই তার অক্ষি যুগল থমকে গেল। এ তো কোনো সাধারণ কন্যা নয়, এ তো এক অপ্সরা। চিকন ওষ্ঠে গোলাপি ওষ্ঠরঞ্জন, নাকে নথ, ললাটে কালো টিপ, চোখ জোড়ায় লেগে আছে প্রদীপের ধোঁয়া ওঠা কালো শিখা, কানে এক জোড়া মলিন দুল, গলায় ঝুলছে কালো ফিতে। সেই কন্যা মলিন মুখে চুরির ফুল ফিরিয়ে দিল বাদলকে। বাদল জিজ্ঞেস করলো সেই কন্যার নাম। উত্তরে বলল রোদেলা। কি মিষ্টি নাম! বাদলও নীরবে ফিরিয়ে দিল সেই ফুল। এমনকি সে বিনা বাক্যে রোজ তার বাগানের ফুল তুলে নেয়ার অনুমতি দিল রোদেলাকে।
এভাবেই চলছিল বেশ। একদিন রোদেলাও শখ করে নিজের বাড়ির আঙিনায় চারা লাগালো, নিয়ম করে যত্ন নিল সেই চারার। অথচ বাদল ভেঙে গুড়িয়ে দিল সেই যত্ন। রোদেলা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তার সব কটা চারা উপড়ে ফেলেছে বাদল। রোদেলা অভিমানী মুখ সামনে যেতেই বাদল জানিয়ে দিল এটাই ছিল তার বাগানের ফুল চুরির শাস্তি। রোদেলা মনে বড্ড আঘাত পেল। তারপর তাকে কেউ আর কখনোই ফুল তুলতে দেখেনি। সে বিয়ের মালাটিও বানিয়েছিল পাতা গেঁথে। ফুলের প্রতি চরম বিষাদ তার। এর অনেক বছর পর বাদলের খবর এলো অন্য গ্রাম থেকে। সেই গ্রামের এক কৃষ্ণচূড়া গাছের নিচে নাকি তার নিথর শরীর পড়ে আছে। রোদেলাই খবর পেয়ে মনে মনে হাসল। বোধহয় বিধাতা শোধ নিয়েছেন। অথচ একটি পত্রও ছিল সেই মৃতদেহের পাশে। গ্রামের মূর্খদের হাতে পড়ায় বাদলের সাথে মাটিতেই মিশে গিয়েছিল সেই ধূসর পত্রটি। যদি কেউ পড়তো তবে জানতে পেত এই কৃষ্ণচূড়ার গল্প। শুনতে পেত সেই কৃষ্ণচূড়ার পাশে সারি সারি গোলাপ আর জবাদের হাওয়ায় দোল খাওয়ার সাথে মিশে যাওয়া নীরব কথোপকথন। ও হে রোদেলা, মোর রুদ্রকন্যা, এই বাদল মনেতে জমিয়ে থাকা ঘন কালো মেঘেদের হটিয়ে তুমি মোর জীবনে আসিয়াছ এক ছটকা আলো হইয়া। তোমারে যেদিন প্রথম দেখিয়াছি সেদিনই হিয়াই লিখিয়াছি তোমার নাম। আমার প্রতি তোমার ঘোর অভিমান, এই কথা মোর অজানা নয়। আমি তো অপরাধী, তবে যেই অবেলায় পুষ্পের কাঁটা তোমার আঙ্গুল স্পর্শ করিয়াছিল, যেই কাঁটায় বিদ্ধ হইয়া তুমি যন্ত্রণায় রাতভর কাঁদিয়াছিলে, এই আর্তনাদ সইতে পারি নাই আমি। সেই রাতেই পুষ্পরাজেদের উপরাইয়া ফেলিয়ে দিতে চাহিলাম, কিন্তু পারিলাম না তোমার যত্নের গন্ধ পাইয়া। অন্য গ্রামে লাগাইয়াছি সব, কেমন থোকা থোকা ফুল ফুটিয়াছে, গোলাপ, কৃষ্ণচূড়া, জবা, তোমার ওই স্পর্শ ইহাদের মাঝে। ভাবিয়াছি তোমারে জানাইয়া দেব, সাথে সাথে জমিয়া রাখা প্রেমের কথাটিও পারিয়া দেব। অথচ তুমি ওহে রোদ এত অভিমানী, আমারে ফেলিয়া অন্য ঘর বাঁধিয়াছ, আর আমি তোমার বিরহে মরিয়া যাইতেছি। মোর রৌদ্রকন্যা, আমারে কি একটিবার দেখিতে আসিবে না? তোমার প্রিয় কৃষ্ণচূড়ার নিকট বসিয়া কত কথা কহিলাম, শুনিতে আসিবা না? তুমি আসিয়া একবার জিজ্ঞাসা করিয়া দেখো। গোলাপের গন্ধে, কৃষ্ণচূড়ার ছন্দে, জবাব রঙ্গে মিশিয়া আছে বাদল আর রোদের অসমাপ্ত প্রণয় গাথা। অরুণিকা চিরকুট ভাঁজ করে রেখে দিল ড্রয়ারে। মুখ দু হাত দিয়ে আড়াল করে অশ্রু গড়ানোর সুযোগ দিল। এই নিয়ে কতবার যে হিমালয়ের এই চিঠিটি পড়েছে, এই গল্পটা মনের সাথে মিশে গেছে তার। যতবারই পড়ে তার কান্না পায়। খুব ইচ্ছে করছে হিমালয়কে জিজ্ঞেস করতে, কেন সে রোদেলার কাছে চিঠিটা পৌঁছে দিল না, এত বিচ্ছেদ কেন তার লেখায়। অরুণিকা দ্বিতীয় চিঠি খুলল, সেখানে লেখা, রীতি, আজ আমরা অগ্রহায়ণের 3য় অধ্যায়ে এসেছি। আপনি কি আমাকে খুঁজছেন? হঠাৎ কোথায় হারিয়ে গেলাম ভাবছেন? অনেক প্রশ্ন আপনার মনে, তাই না? আমি হারিয়ে যাইনি। আমার ইচ্ছে ছিল এভাবেই আপনার সাথে পত্র আলাপ করতে। কেমন লাগছে আপনার? আমি একাই বলে যাচ্ছি, অথচ আপনার মনে হাজারো কথা, তবুও বলতে পারছেন না। আচ্ছা, এইসব বাদ দিই। আজ আপনাকে আরেকটা গল্প বলি, তবে এবারের গল্পটা অনেক ছোট। গল্পের নাম অপেক্ষা। একটি মেয়ে, যার নাম রোদ, বর্ষণ নামক এক পুরুষের প্রেমে পড়েছিল। বর্ষণ তার প্রতিবেশী ছিল, শক্তপোক্ত মানুষ, বয়স রোদের চেয়ে অনেক বেশি। রোদ অল্প বয়সী মেয়ে, তাই নিজের সবটা দিয়ে বর্ষণের মন জয় করতে চেয়েছিল। রোদের প্রথম প্রেম বলে কথা। তবে এসবে বর্ষণ খুব বিরক্ত, ভারী অপমান করত মেয়েটাকে। একদিন বর্ষণ চায়ের কাপ হাতে বারান্দায় এসে বসলো, অথচ তার মন ভালো নেই। সে ভাবছে আজ কেন বাতাবরণে এত নীরবতা। হঠাৎ মনে পড়ল পাশের বারান্দায় দাঁড়িয়ে নেই রোদ। মেয়েটি প্রায়ই তো বর্ষণকে চায়ে সঙ্গ দিত। বর্ষণ তাকিয়ে রইল সেই ফাঁকা বারান্দার দিকে। এরপর আজ অফিসের জন্য বর্ষণকে ছুটতে হবে। সে দরজা খুলে জুতো পরতেই খেয়াল করলো বাড়ির বাইরে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মাকে ডেকে বর্ষণ বলল, মনে হচ্ছে কিচ্ছু নেই। মা অত মনোযোগ দিল না। পরে বর্ষণের মাথায় এলো আজ রোদ দরজার কাছে কিছু রেখে যায়নি। প্রতিদিন তো চিরকুট দিয়ে যেত, নয়তো নিজের হাতে কাগজ দিয়ে কার্ড বানিয়ে রাখত। বর্ষণের মন এবার খচখচ করছে। এভাবেই পুরো দিনে রোদের অনেক স্মৃতি জড়িয়ে থাকতো তার সাথে।